এসডিপি অফিস থেকে বেরোনোর সময় যেমন সংবাদ মাধ্যমের কোনো প্রশ্ন অনুব্রত মণ্ডল তিনি পার্টি অফিসে প্রবেশ করলেন, সেখানেও ঢোকার সময় তিনি কোনো উত্তর দেননি। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছে। ভাস্কর, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তো গুরুত্বপূর্ণ, এখন প্রশ্ন হচ্ছে আইও কোন কোন বিষয়গুলো তার কাছে জানতে চেয়ে থাকতে পারেন? আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে আপনারা এসডিপি অফিস থেকে বেরোনোর মুহূর্তে ছবি দেখছেন, যখন অনুব্রত মণ্ডল এসডিপি অফিস থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে আসেন, ঠিক 2 ঘন্টার মাথায় এসডিপি অফিস থেকে তিনি বেরিয়ে আসেন, কিন্তু সেই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হলো তিনি কোনো উত্তর দেননি। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, দেখো এই মুহূর্তে আমরা যে গাড়িটি অনুব্রত মণ্ডল ব্যবহার করেছে সেই গাড়িটি আমরা দেখব। এই গাড়িটি হচ্ছে WB48G0026। এই গাড়িটি অনুব্রত মণ্ডল ব্যবহার করেছেন। তিনি তার বাড়ি থেকে বেরিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে সরাসরি যে গলি রাস্তাগুলি ছিল সেই রাস্তা ব্যবহার করেছেন। রাস্তা ব্যবহার করে এসডিপি অফিসে পৌঁছেছেন। পুলিশের সঙ্গে আগে থেকে পুরো প্রোগ্রাম করা ছিল এবং কোনো নিরাপত্তারক্ষী ছিল না। তার যে ব্যক্তিগত সচিব, যাকে বলা হয়, তার নাম হচ্ছে বিশ্বরূপ, সেই বিশ্বরূপকে সঙ্গে নিতে গেছিলেন। এই গাড়ির একদম পিছনে বসেছিলেন অনুব্রত মণ্ডল, সামনে বিশ্বরূপ, তার পাশে তার ড্রাইভার সুকুমার, তিনি বসেছিলেন এবং তারপর গাড়ি চালাচ্ছেন। পিছনে আর একটি গাড়ি ছিল এবং সেই অনুব্রত মণ্ডলকে এই গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কোনোভাবে বুঝতে না পারা যায় যেহেতু অনুব্রত মণ্ডল আছেন, তার জন্য কোনো নিরাপত্তারক্ষী ছিল না। এবং তাকে তার বাড়ি থেকে বেরিয়ে তিনি এসডিপি অফিস যান। প্রায় 2 ঘন্টার মতো তাকে জেরা করা হয়েছে। সেখানে অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায়, এসডিপিও ছিলেন, যিনি তদন্তকারী অফিসার রিকি আগরওয়াল, তারা ছিলেন। তাদের সামনে তিনি বসে তাকে জেরা করা হয়। 2 ঘন্টা ধরে জেরা চলে। মূলত তিনি কী ধরনের ভাষা ব্যবহার করেছেন, কেন তিনি ফোন করলেন, কেন হঠাৎ আইসিকে তাকে ফোন করতে হলো, আইসি তাকে কি বলেছিল, এর বাইরে কোনো কথা ছিল কি না। যেখানে তিনি নির্দেশ দিচ্ছেন অনুব্রত মণ্ডল যে সুদীপ্ত, তুমি 2 দিনের মধ্যে তুমি ডাকো, যে এখানে মিটিং ডাকো, অর্থাৎ এইখানে যে থানা ঘেরাও প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম তুমি করো। অর্থাৎ সুদীপ্ত ঘোষ সেখানে উপস্থিত ছিল কিনা, মন্ত্রী এর ফাঁকে কথা বলেছে, অর্থাৎ চন্দ্রনাথ সিনহা মন্ত্রী, তিনি এর ফাঁকে কথা বলেছেন। তার ফোনও রেকর্ড করা হয়েছিল বলে আমরা জানতে পারছি। সেই বিষয়টি তার কাছে জানতে চাওয়া হয়েছিল। একইভাবে জানতে চাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলের আশেপাশে কারা ছিল, অর্থাৎ কাদেরকে নিয়ে তিনি কথা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটি এখন বেরিয়ে যাচ্ছে। এই গাড়িটি কিন্তু অনুব্রত মণ্ডলের নয়, অনুব্রত মণ্ডলের সাদা গাড়ি তিনি ব্যবহার করেন। এই গাড়িটি কার? এই গাড়িটি হচ্ছে একজন টোল ব্যবসায়ী, তার নাম হচ্ছে নাসির। যদি সব কিছু ঠিক থাকে, তার যে স্ত্রী, তার স্ত্রীর নামে এই গাড়িটি রয়েছে, সালমা বিবি, যেটুকু আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, তার নামে এই গাড়িটি রয়েছে। এই গাড়িটি তিনি ব্যবহার করেছেন অনুব্রত মণ্ডল। মূলত তিনি ইনোভা গাড়ি ব্যবহার করে থাকেন, তার যে ইনোভা বড় গাড়ি সেই গাড়ি তিনি ব্যবহার করে থাকেন। কিন্তু এক্ষেত্রে তিনি এই গাড়িটি ব্যবহার করেছেন এই কারণেই যাতে তাকে কেউ চিনতে না পারে, অর্থাৎ তার সংবাদ মাধ্যম তার যেন পিছু না নেয়, সেই জন্য এই ধরনের গাড়ি ব্যবহার করা হয়েছে। খুব সিক্রেসি মেনটেন করা হয়েছে অনুব্রতর এই যাতায়াতের ক্ষেত্রে এবং পুলিশের বড় ভূমিকা ছিল তার এই যে যাত্রাপথ নির্ধারণ করা, কিভাবে তিনি যাবেন, কোথায় থামবেন, কী ধরনের গাড়ি ব্যবহার করা উচিত, পুরো বিষয়টাও পুলিশের কিছুটা ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছে। কারণ এত সুন্দর প্ল্যানিং করা হয়েছিল যাতে ওর বাড়ির সামনে সংবাদ মাধ্যমে কর্মী ছিলেন, যে পার্টি অফিস সেখানে সংবাদ মাধ্যমে কর্মী ছিলেন, কিন্তু আবার এসডিপি অফিস সংবাদ মাধ্যমে কর্মী ছিলেন, কিন্তু কেউ দেখতেই পাননি কোন দিকে তিনি ঢুকেছেন। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে আজকে তদন্তের সবথেকে বড় বিষয় হচ্ছে কেন তিনি ফোন করেছিলেন এবং কী জন্য এই ভাষা ব্যবহার করলেন, কেন তিনি এই উত্তেজিত হয়ে তিনি আইসিকে আক্রমণ করলেন। এই পুরো বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে তার কাছে। এবং তার যে ফোন ছিল, অর্থাৎ আইফোন, যে ফোনটি থেকে তিনি ফোন করেছিলেন বলে আমরা জানতে পারছি, কারণ আইফোন একটা সিকিওর অ্যাপ থেকে, ফেস টাইম, সেই ফেস টাইম থেকে ফোন করেছিলেন, সেই বিষয়টি তার কাছে জানতে চাওয়া হচ্ছে। তার মোবাইল নিয়ে আজকে সিজ করা হয়েছে এবং এই মোবাইল ফরেন্সিকের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং আমরা জেলা পুলিশের যে পুলিশ সুপার রয়েছেন অমনদীপ, তাকে আমরা প্রথম থেকে দেখি তিনি জানিয়েছেন যে আমরা কঠোর ব্যবস্থা নেব, কারণ তার বক্তব্য ছিল যে ঘটনা ঘটেছে তার জন্য তারা কঠোর ব্যবস্থা নেবেন। এবং 4টি ধারায় অনুব্রতর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এই 4টি ধারার মধ্যে 2টি ধারা হচ্ছে জামিনযোগ্য, 2টি জামিনযোগ্য নয়। সেই ধারায় মামলা করা হয়েছিল এবং প্রথমে যেটা ভাবা হয়েছিল যে অনুব্রত মণ্ডল কোর্টে যাবেন, জামিন নেবেন, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম না, তিনি কোর্টে যাননি। আজকে কিন্তু সকালে প্ল্যানিং হয়েছিল কোর্টে যাওয়ার, একটা বোলপুর কোর্টে, এবং কিন্তু সেই কোর্টে তিনি যাননি। এবং তিনি মূলত যে প্ল্যানিংটা করেছিলেন যে এসডিপিও অফিসে তিনি যাবেন, তদন্তের মুখোমুখি হবেন,
এবং সেই প্রোগ্রামটা করা হয়েছিল বিকালে 3টের পর। 3:20 থেকে 25-এর মধ্যে তিনি এসডিপি অফিসে পৌঁছান এবং পিছনের দিকে ঢুকে তিনি তারপর তদন্তের মুখোমুখি হন। 2 ঘন্টা ধরে তাকে জেরা করা হয়েছে, কারণ তাকে জেরা করাটা পুলিশের কাছে খুব প্রয়োজন ছিল। সম্প্রতি যেভাবে খবর হয়েছে, যেভাবে পুরো উঠেছে, বিরোধীরা যেভাবে মুখ খুলেছে, শাসক দলের ভেতরেও মুখ খোলা হয়েছে, যেখানে এই কুকথা বলেই তৃণমূল ছাত্র পরিষদের যিনি জেলা সভাপতি ছিলেন বিক্রমজিৎ সাউ, তাকে বহিষ্কার করা হয়েছে 6 বছরের জন্য। সেখানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো স্টেপ কেন নেয়নি প্রশাসন, পুলিশ প্রশাসন, সে কথা উঠে আসছিল। তাই আজকে জেরা করাটা খুব প্রয়োজন ছিল। তাই অনুব্রত মণ্ডল কোনোভাবেই রিস্ক নেননি। তিনি জামিনের আবেদন না করে সরাসরি তদন্তকারী অফিসারদের মুখোমুখি হয়েছেন এবং মুখোমুখি হয়ে 2 ঘন্টা তিনি সেখানে ছিলেন। তাদের যে উত্তর তিনি সেখানে দিয়েছেন, কিছু কাগজপত্র ছিল সেগুলোতে তিনি সাইন করেছেন। 2 ঘন্টার পর তিনি বেরিয়ে এসেছেন, কিন্তু তার বাড়ি ঢোকার কথা ছিল, তিনি কিন্তু বাড়ি ঢোকেননি, তিনি পার্টি অফিসে এসেছেন এবং তার মুখে কিন্তু হাসি ধরা পড়েছে। যখন তিনি পার্টি অফিসে ঢুকলেন, তখন পার্টি অফিসের কর্মীরা আটকাবার চেষ্টা করেছিল সংবাদ মাধ্যমদের। সেখান থেকে আমরা বেরিয়ে যখন আমরা দেখলাম যে লিফট রয়েছে, অর্থাৎ সেই লিফট দিয়ে যখন তিনি ওপরে উঠলেন, তখন অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করলাম, দাদা কিছু বলবেন? কিন্তু হাসি মুখে তিনি বললেন যে না, আমি কিছু বলবো না। ঘাড় নাড়লেন তিনি, তারপর ওপরে উঠে গেলেন।